যারা যারা এই ভিডিওটা দেখতে এসেছো আশা করি তোমরা ডেথ নোট সম্পর্কে জেনে থাকবে। এর আগেও আমি ডেথ নোটের একটা মুভি সিরিজ এক্সপ্লেন করেছিলাম। সেই সিরিজে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, তাই শুধুমাত্র ডেথ নোট ফ্যানদের জন্য আজকে থেকে আরও একটা সিরিজ নিয়ে আসলাম। এই সিরিজটাও একটা জাপানিজ সিরিজ এবং এতে গল্পের অনেক পরিবর্তন আছে। আশা করি এই সিরিজটাও তোমরা এনজয় করবে। কে কে আগের ডেথ নোট দেখে আজকের এই ভিডিওটা দেখতে এসেছো কমেন্টে জানাতে পারো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি নিউ ডেথ নোট সিরিজ এক্সপ্লেইন। শুরুতেই আমরা লাইট ইয়াগামি নামের একটা স্কুল পড়ুয়া ছেলেকে দেখতে পাই। লাইট আর তার বন্ধু কামোডা মিসা আমানের কনসার্ট দেখতে এসেছে। এরপর লাইট তার পার্ট টাইম জব করার জন্য একটা রেস্টুরেন্টে যায়। কামোডাও খাবার খেতে লাইটের সাথে যায়। কামোডা জিজ্ঞেস করে লাইট তার লাইফে কি করতে চায়। লাইট বলে সে পুলিশের চাকরি করতে চায়। কামোডা বলে লাইট পড়ালেখায় অনেক ভালো, চেষ্টা করলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। তখনই সাকোতা নামের একটা বুলি রেস্টুরেন্টে আসে। সাকোতা কামোডাকে বুলি করতে শুরু করে। ক্লাসমেট হলেও সাকোতা অনেক আগে থেকেই কামোডা আর লাইটকে বুলি করে আসছে। সে কামোডাকে জ্বালাতে শুরু করে। লাইটের অনেক রাগ হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। এভাবেই কিছুক্ষণ বুলি করার পর সাকোতা চলে যায়। এরপর বাড়ি ফিরে যাওয়ার সময় সাকোতা আবারও লাইট আর কামোডার দিকে স্পিডে বাইক নিয়ে আসে। তারা সাইডে লাফ দিয়ে কোনো মতে নিজেদেরকে সেভ করে। এরপর সাকোতা কামোডাকে বলে আগামীকালকে তাকে 3 লাখ টাকা দিতে হবে। লাইট রেগে গিয়ে সাকোতাকে এইসব বন্ধ করতে বলে। তখন সাকোতা লাইটের মোবাইল নিয়ে বলে কামোডা 3 লাখ টাকা দিলে সে লাইটের মোবাইলটা ফিরিয়ে দিবে। এরপর সে লাইটের মোবাইল নিয়ে চলে যায়। কামোডাকে কান্না করতে দেখে লাইটের নিজেকে খুবই অসহায় লাগে। তখন আমরা দেখতে পাই উপর থেকে মনস্টার টাইপ একটা জিনিস এই ঘটনাগুলো দেখছিল। এরপর লাইট একা একা বাড়ি ফেরার সময় সেই মনস্টারটা লাইটের পিছনে কিছু একটা ফেলে। লাইট কাছে গিয়ে দেখতে পায় এটা একটা নোটবুক, যাতে লেখা আছে ডেথ নোট। তখনই নোটবুকের উপরে একটা কালো পালক এসে পড়ে। তেমন কিছু না ভেবেই লাইট নোটবুকটা নিয়ে বাড়ি ফিরে আসে। রুমে এসে নোটবুক খুলে কিছু রুলস দেখতে পায়। যদিও ডেথ নোট ফ্যানরা আগে থেকেই জানো, তবুও নতুনদের জন্য বলে দিচ্ছি। প্রথম রুলস হচ্ছে এই নোটবুকে যার নাম লেখা হবে সেই ব্যক্তি মারা যাবে। সেকেন্ড রুল হচ্ছে যেহেতু পৃথিবীতে একই নামের অসংখ্য মানুষ আছে, তাই নোটবুকে যার নাম লেখা হবে রাইটারকে সেই ব্যক্তির চেহারা চিনতে হবে। চেহারা না চিনে শুধুমাত্র নাম লেখা হলে ডেথ নোট কাজ করবে না। তৃতীয় রুলস হচ্ছে নাম লেখার 40 সেকেন্ডের মধ্যে মৃত্যুর কারণ না লেখা হলে 40 সেকেন্ড পর যার নাম লেখা হবে সেই ব্যক্তি হার্ট অ্যাটাক করে মারা যাবে। লাইটের তো এসব বিশ্বাস হয় না। লাইট বলে এটা তো পুরাই ফালতু একটা জিনিস। তখনই লাইট তার হাতের আঘাতের দিকে তাকালে সাকোতার কথা মনে পড়ে। সাকোতার বাইক থেকে বাঁচতে গিয়ে সে হাতে ব্যথা পেয়েছে। তেমন কিছু না ভেবেই লাইট মনের ক্ষোভে সাকোতার নামটা ডেথ নোটে লিখে দেয়। এরপর আবার কি ভেবে সে নামটা মোছার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে রাবার কাজ করছে না। দ্রুত সে কলম দিয়ে নামটা কেটে দেয়। ইতিমধ্যেই 40 সেকেন্ড শেষ হয়ে যায়, কিন্তু লাইট তেমন কিছুই ফিল করে না। নোটবুক সাইডে রেখে সে ঘুমিয়ে যায়। পরদিন সকালে একজন পুলিশ এসে লাইটকে জানায় গতকাল রাত 11:30-এ সাকোতার ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সাকোতার কাছে লাইটের মোবাইল পাওয়া গেছে। এটা শুনে তো লাইট হতভম্ব হয়ে যায়। মোবাইল ফিরিয়ে দিয়ে পুলিশ জিজ্ঞেস করে লাইট কিভাবে সাকোতাকে চিনত। লাইট বলে সাকোতা তার ক্লাসমেট ছিল, হয়তোবা সে ভুল করে তার মোবাইলটা নিয়ে গিয়েছিল। পুলিশ লাইটকে কোনোভাবে সন্দেহ করে না। রুমে এসে লাইট অবাক হয়ে নোটবুকটা হাতে নিয়ে রুলসগুলো আবারও ভালোভাবে পড়তে শুরু করে। রুলস অনুযায়ী সাকোতার হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কথা, কিন্তু সে তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কনফার্ম হওয়ার জন্য লাইট সাকোতার ফিউনারালে যায়। সেখানে লুকিয়ে লুকিয়ে সে সাকোতার 2 জন বন্ধুকে সাকোতার মৃত্যুর ব্যাপারে বলতে শোনে। তারা বলে সাকোতা গতকাল বাইক চালাতে চালাতে হার্ট অ্যাটাক করেছিল। এতে কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে সাকোতা মারা যায়। এই কথা শুনে লাইটের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। সে বিশ্বাস করতে পারে না তার কারণে একজন মানুষ মারা গেছে। সে নিজ হাতে একজন মানুষকে হত্যা করেছে। তখন সাকোতার বন্ধুরা বলে সাকোতা মারা গিয়ে ভালোই হয়েছে, বেঁচে থেকে সে অন্যের ক্ষতি করা ছাড়া ভালো কিছুই করেনি। স্কুলের সবাই সাকোতার মৃত্যুতে খুশি হয়েছে। লাইট বুঝতে পারে ক্রিমিনালদেরকে হত্যা করলে সাধারণ মানুষ খুশি হয়। পরদিন পুলিশ ডিপার্টমেন্টে একটা কেস আসে। অতোহারাদা নামের একটা ক্রিমিনাল ছিনতাই করতে গিয়ে একজন ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করেছে। লাইটের বাবা চিফ সোইচিরো ইয়াগামি 10 বছর আগে ড্রাগের কেসে অতোহারাদা নামের এই ক্রিমিনালকে অ্যারেস্ট করেছিল। তখন অতোহারাদা বলেছিল কোনো একদিন সে ফিরে এসে চিফ ইয়াগামিকে হত্যা করবে। এর পাশাপাশি আমরা জানতে পারি চিফ ইয়াগামি এই কেসে এতটাই ব্যস্ত ছিল যে ক্রিটিক্যাল কন্ডিশনে থাকা তার ওয়াইফ মানে লাইটের মাকে হাসপাতালে দেখতে যেতে পারেনি। এর মাঝেই লাইটের মা মারা যায়। তখন থেকেই লাইটের সাথে তার বাবার একটা দূরত্ব তৈরি হয়।
রাতে বাড়ি ফিরে এসে চিপ ইয়াগামি লাইটের সাথে কথা বলতে আসে। লাইটকে জিজ্ঞেস করে পড়ালেখা কেমন চলছে। লাইট বলে সে লোকাল সিটি অফিসে চান্স পাওয়ার জন্য চেষ্টা করছে, ভুল করেও সে পুলিশ ডিপার্টমেন্টে যুক্ত হওয়ার কথা ভাবছে না। চিপ চলে যাওয়ার সময় লাইট বলে পুলিশ যাই করছে তাতে ক্রাইম একটুও কমছে না, তাহলে তারা কি করছে? তাদের মধ্যে আমরা একটা দূরত্ব লক্ষ্য করি। সেদিন রাতেই অতহারাদা নামের সেই ক্রিমিনাল আরও একজন ট্যাক্সি ড্রাইভারকে হত্যা করে। পরদিন ক্রাইম সিনে ইনভেস্টিগেশন করতে আসলে পুলিশের কাছে খবর আসে সেই ক্রিমিনাল অতহারাদা একজন সিটিজেনের বাসায় ঢুকে একটা ছোট্ট মেয়ে ও তার মাকে বন্দী বানিয়েছে। এদিকে সাকোতার মৃত্যুর জন্য লাইট নিজেকে একজন কিলার ভাবে। সে ডেথনোটটাকে ফেলে দেওয়ার জন্য আবর্জনার ব্যাগে ঢুকিয়ে রাখে। অন্যদিকে পুলিশ ক্রিমিনাল অতহারাদাকে আটকানোর জন্য চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে লাইটের বাবা চিপ ইয়াগামি অতহারাদার সাথে নেগোসিয়েশন করে। বাচ্চাটাকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে চিপ ইয়াগামি নিজেকে অতহারাদার হাতে তুলে দেয়। তখনই চিপের একজন টিম মেম্বার মাতসুদা লাইটকে কল করে ডেকে আনে। মাতসুদা লাইটকে জানায় লাইটের বাবার সাথে ক্রিমিনাল অতহারাদার আগে থেকে ঝামেলা আছে। লাইটের মা মারা যাওয়ার সময় চিপ ইয়াগামি অতহারাদাকে গ্রেপ্তার করেছিল। তখন অতহারাদা চিপ ইয়াগামিকে হত্যা করার হুমকি দিয়েছিল। এসব শুনে আর তার বোন সায়োকে কান্না করতে দেখে লাইট চিন্তিত হয়ে যায়। অতহারাদা বলে 10 বছর আগে সে প্রমিস করেছিল একদিন সে চিপ ইয়াগামিকে হত্যা করবেই। আজকে সে নিজেও মরবে, সাথে চিপ ইয়াগামিকেও হত্যা করবে। আর কোনো উপায় না দেখে লাইট বাড়িতে এসে আবর্জনার ব্যাগ থেকে ডেথনোটটাকে বের করে আনে। নিউজে অতহারাদার নাম আর ছবি দেখে কাঁপা কাঁপা হাতে ডেথনোটে অতহারাদার নাম লিখে দেয়। এতে 40 সেকেন্ড পর হার্ট অ্যাটাক করে অতহারাদা মারা যায়। লাইটের বাবা চিপ ইয়াগামি বেঁচে যায়। দুইজন মানুষকে হত্যা করে লাইট মানসিকভাবে ভেঙে পড়ে। সে কখনোই এমন জীবন চায়নি। সে একটা সহজ সরল জীবন কাটাতে চেয়েছে, কিন্তু বাধ্য হয়ে তাকে দুইজন মানুষকে হত্যা করতে হয়েছে। তখনই লাইট তার রুমে আগের সেই মনস্টারটাকে দেখতে পায়। ভয় পেয়ে লাইট চিৎকার করতে শুরু করে। মনস্টারটা বলে সে এই ডেথনোটের মালিক, তার নাম হচ্ছে রিউক। সে একজন শিনিগামি, অর্থাৎ জাপানিজ ভাষায় ডেথ গড। লাইট তো এসবের কিছুই বুঝতে পারে না। রিউক বলে এত অবাক হওয়ার কি আছে, সে তো অলরেডি দেখে নিয়েছে ডেথনোট দিয়ে কি করা যায়। এটা কোনো সাধারণ নোটবুক না। রিউক জিজ্ঞেস করে মানুষদেরকে হত্যা করে সে কেমন অনুভব করছে। লাইট ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। দৌড়ে একটা বিল্ডিংয়ের উপরে এসে লাইট ডেথনোটটাকে ছুঁড়ে ফেলে দেয়। তখন রিউক ডেথনোটটাকে আবারও লাইটের সামনে রেখে জিজ্ঞেস করে সে ডেথনোটটা চায় কি চায় না। লাইট জিজ্ঞেস করে ডেথনোট ব্যবহারের ফলাফল কি হবে। রিউক বলে শিনিগামীরা মানুষের আত্মা কেড়ে নেয়, এটা একটা বানানো গল্প। আসলে এমন কিছুই হয় না। তবে ডেথনোট ব্যবহারকারীরা স্বর্গ বা নরক কোথাও যাবে না। যেহেতু লাইট ডেথনোট খুঁজে পেয়েছে, তাই সে এখন ডেথনোটের মালিক। লাইট বলে সে ডেথনোট নিতে চায় না। রিউক লাইটকে আরও একবার ভেবে উত্তর দিতে বলে শুধুমাত্র নাম লেখার মাধ্যমেই মানুষকে হত্যা করতে পারছে। এভাবে সে সকল ক্রিমিনালদেরকে হত্যা করতে পারবে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে সে কোটিপতিও হয়ে যেতে পারবে। যদি তবুও লাইট ডেথনোট ব্যবহার করতে না চায়, তাহলে সে লাইটের স্মৃতি থেকে ডেথনোটের সমস্ত স্মৃতি মুছে দিবে। লাইট জিজ্ঞেস করে তাহলে ডেথনোটের কি হবে। রিউক বলে সে অন্য কাউকে ডেথনোট দিয়ে দিবে। যদি এই নোটবুক অতহারাদার মতো কোনো ক্রিমিনালের হাতে পড়ে যায়, তাহলে হয়তো ইন্টারেস্টিং কিছু একটা ঘটবে। এই কথা শুনে লাইট বলে সে ডেথনোট ব্যবহার করতে চায়। লাইট জিজ্ঞেস করে রিউক কেন ডেথনোটের মতো একটা সুপারন্যাচারাল জিনিস মানুষদের হাতে তুলে দিচ্ছে। রিউক বলে শিনিগামীরা হাজার হাজার বছর বেঁচে থাকে, এত দীর্ঘ সময় জীবিত থেকে সে বোর হয়ে গেছে। তাই সে দেখতে চায় মানুষরা এই ডেথনোট দিয়ে কি কি করতে পারে। সে মানুষদের ইচ্ছা ও লালসার লিমিট দেখতে চায়। এরপর লাইট ডেথনোটটা হাতে তুলে নেয়। এরপর 1 মাসের মধ্যেই হঠাৎ করে জাপানে অনেক ক্রিমিনাল অস্বাভাবিকভাবে হার্ট অ্যাটাক করে মারা যেতে শুরু করে। ধীরে ধীরে এই ঘটনা পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। বিভিন্ন দেশে জেলখানায় ক্রিমিনালদেরকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। কমন বিষয় হচ্ছে এরা সবাই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। মূলত লাইট পুলিশের ডাটাবেস দেখে ভয়ঙ্কর সব ক্রিমিনালদের নাম ডেথনোটে লিখে দিচ্ছে, যার কারণে তারা মারা যাচ্ছে। জাপানিজ পুলিশ তদন্ত করতে শুরু করে। প্রথমে তারা ধারণা করে কোনো ভাইরাসের কারণে হয়তো এমনটা হচ্ছে, কিন্তু ইন্টারপোল এই আইডিয়া রিজেক্ট করেছে। একই সময়ে লন্ডনে একটা ক্রিমিনালের হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়। সেখানে আমরা ওয়াটারি নামের একজনকে দেখতে পাই। ওয়াটারি একজন ডিটেকটিভের কাছে এসে বলে জাপানিজ পুলিশ ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ কেসে তার সাহায্য চেয়েছে। তোমরা কে কে এই ডিটেকটিভের নাম আগে থেকে জানো কমেন্টে জানাতে পারো। এদিকে লাইট রিউকের থেকে জানতে পারে লাইট ছাড়া অন্য কেউ রিউককে দেখতে পারে না, তার কথাও শুনতে পায় না। শুধুমাত্র যারা ডেথনোট টাচ করবে তারাই রিউককে দেখতে পারবে। সকালের নিউজ দেখে লাইট আরও 5 জন ক্রিমিনালের নাম ডেথনোটে লিখে দেয়। রিউক জিজ্ঞেস করে এর মাধ্যমে লাইটের কি উপকার হচ্ছে। লাইট তো ধনী হচ্ছে না। লাইট বলে সে এসব নিজের জন্য করছে না, ক্রিমিনালদেরকে হত্যা করে সে পৃথিবীকে রক্ষা করছে। তার এই কাজে মানুষ অনেক খুশি হয়েছে। তার নামে একটা ওয়েবসাইট তৈরি করেছে।
যাতে তার নাম দেওয়া হয়েছে কিরা। জাপানিজ ভাষায় কিরা মানে কিলার, সবাই তাকে কিরা নামে চিনে। সো আমরাও এখন থেকে লাইট ইয়াগামিকে কিরা হিসেবে চিনব। এদিকে পুলিশ ডিপার্টমেন্টও কিরার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে। তার মানে মানুষ বুঝে গেছে পৃথিবী জুড়ে ক্রিমিনালদেরকে হত্যার পিছনে যে কোনো একটা গ্রুপ অথবা একজন মানুষের হাত আছে। তাই মানুষ কিরাকে সাপোর্ট জানাচ্ছে। এর পিছনে অবশ্যই একজন মাস্টার মাইন্ড আছে। চিপ ইয়াগামির মতে যে এই খুনগুলো করছে তার উদ্দেশ্য হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠা করা। তখন ওয়াটারি নামের সেই ব্যক্তি এসে বলে, আমেরিকা এবং ইংল্যান্ডে একই রকম হত্যাকাণ্ড ঘটেছে। তার নাম হচ্ছে ওয়াটারি, আর সে এই কেসে বিখ্যাত ডিটেকটিভ অ্যালের অ্যাসিস্ট্যান্ট এবং ফ্রগজি হিসেবে কাজ করবে। অ্যাল এর আগেও অনেক আনসলভড কেস সমাধান করেছে, তাই তাকে এই কেসে যুক্ত করা হয়েছে। তবে অ্যাল তার চেহারা এবং আসল আইডেন্টিটি কাউকে জানায় না, শুধুমাত্র ওয়াটারির মাধ্যমে অ্যালের সাথে যোগাযোগ করা যাবে। এদিকে লাইট বলে সে এমন একটা দুনিয়া তৈরি করবে যেখানে কোনো ক্রিমিনাল থাকবে না, একমাত্র কিরাই অন্যায় অবিচারে ডুবে থাকা এই পৃথিবীকে বাঁচাতে পারবে। অনেকেই কিরাকে গড হিসেবে চিনতে শুরু করে, আবার অনেকের কাছে কিরা শুধুই একজন কিলার। এরপর আমরা কিরার অপোনেন্ট ডিটেকটিভ অ্যালকে দেখতে পাই। ওয়াটারি এসে জানায় পুলিশ ডিপার্টমেন্ট তাদের সাথে কোঅপারেট করতে রাজি হয়েছে। অ্যাল কিছু জিনিসের লিস্ট তৈরি করে ওয়াটারিকে সেগুলো খুঁজে আনতে বলে। এরপর মিসা আমানে নামের একজন সেলিব্রিটিকে দেখানো হয়। একটা খুনি মিসার বাবা মাকে তার চোখের সামনেই হত্যা করেছিল। লয়ার জানায় আদালত সেই খুনিকে মুক্ত করে দিয়েছে। মিসা কান্না করতে করতে বলে, তার তো মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, তাহলে সে মুক্ত হলো কিভাবে? লয়ার বলে সবকিছু লিগ্যালভাবে এবং আইনিভাবে হয়েছে, এখানে তার কিছুই করার নেই। তখনই লাইট মিসার বাবা মার খুনি নিষেধার ব্যাপারে জানতে পারে। লাইট বুঝতে পারে মিসার বাবা মাকে এই ক্রিমিনালটাই হত্যা করেছিল। এরপর লাইট বাড়িতে ফিরে আসলে দেখতে পায় লিন্ডেল টেলর নামের একজন ডিটেকটিভ লাইভে এসে বলছে সে হচ্ছে বিখ্যাত ডিটেকটিভ অ্যাল। পৃথিবী জুড়ে হওয়া ক্রিমিনালদের মৃত্যু নিয়ে সে ইনভেস্টিগেশন করছে। মানুষ যার নাম দিয়েছে কিরা, কাকে শাস্তি দিবে আর কাকে দিবে না এটা বাছাই করা কিরার কাজ না। কিরা নিজেই একজন ক্রিমিনাল, সে হয়তো নিজেকে গড হিসেবে দেখছে, কিন্তু তার মনে হচ্ছে কিরা একজন হতাশাগ্রস্ত খুনি। এই দুনিয়াতে ন্যায় সবসময় জিতেছে এবং সামনেও জিতবে। এসব শুনে তো লাইট প্রচণ্ড রেগে যায়। অ্যাল বলে সে খুব দ্রুত কিরাকে ধরে ফেলবে। উত্তেজিত হয়ে লাইট ডেথ নোটে লিন্ডেল টেলরের নাম লিখে দেয়। এতে লাইভ টিভিতে নিজেকে অ্যাল দাবি করা লোকটা হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এর কিছুক্ষণ পরেই আসল অ্যাল লাইভে এসে কিরার উদ্দেশ্যে বলে, তার মানে কিরা কোনোভাবে দূর থেকেই মানুষদেরকে হত্যা করতে পারে। এটা শুনে তো লাইটের অবস্থা খারাপ হয়ে যায়। অ্যাল বলে যদি পারে তাহলে লিন্ডেল টেলরের মতো তাকেও খুন করে দেখাক, কিন্তু কিরা তো আসল নাম এবং চেহারা জানা ছাড়া খুন করতে পারে না। অ্যাল বলে সে বুঝতে পেরেছে নাম এবং চেহারা জানা ছাড়া কিরা কাউকেই হত্যা করতে পারে না। যদিও বলা হয়েছে এই লাইভ ব্রডকাস্ট ওয়ার্ল্ড ওয়াইড করা হয়েছে, আসলে অ্যাল এই লাইভ শুধুমাত্র জাপানের কান্ত রিজিয়নে করেছে। যাকে অ্যাল সাজানো হয়েছিল সে আসলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। কিরা তাকে হত্যা করায় অ্যাল বুঝে গেছে কিরা জাপানের কান্ত রিজিয়নের মধ্যেই আছে। কিরা কিভাবে খুন করে এবং কিরার আসল আইডেন্টিটি একমাত্র অ্যালই রিভিল করবে। অ্যালের এমন চালের জন্য লাইট মোটেও তৈরি ছিল না। লাইটের মধ্যে ভয় কাজ করতে শুরু করে। এরপর চিপ ইয়াগামি অ্যালকে কল করে বলে সে একজন মানুষকে কিভাবে লাইভ টেলিভিশনে মরার জন্য ছেড়ে দিতে পারলো, তাহলে তার মধ্যে আর কিরার মধ্যে কি পার্থক্য রইল। অ্যাল বলে এর মাধ্যমে সে জানতে পেরেছে কিরা কারো নাম এবং চেহারা জানা ছাড়া হত্যা করতে পারে না। এই কথা শুনে পুলিশ ডিপার্টমেন্টের সবাই চমকে যায়। তারা ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। অ্যাল আরও বলে খুনগুলোর টাইমিং দেখলে বোঝা যায় স্কুল চলাকালীন সময়ে কোনো খুন করা হয়নি। তার মতে কিরা একজন স্টুডেন্ট যে কান্ত রিজিয়নে থাকে। নাম এবং চেহারা জানলে টাচ করা ছাড়াই কোনোভাবে সে খুন করতে পারে। লাইটের বাবা চিপ ইয়াগামি কাজে চাপে বাড়িতে আসতে পারছে না দেখে লাইট তার বাবার জন্য ড্রেস নিয়ে আসে। সেখানে লাইটের সাথে মাতসুদা দেখা হয়। লাইট মাতসুদা থেকে অ্যালের ব্যাপারে জানার চেষ্টা করে। মাতসুদা লাইটকে অনেক ভালো ছেলে হিসেবে জানে, তাই সে লাইটকে চুপি চুপি বলে অ্যাল তার আইডেন্টিটি তাদের থেকে লুকিয়ে রেখেছে। ইতিমধ্যে খুনের টাইম টেবিল দেখে অ্যাল বুঝে গেছে কিরা হচ্ছে একজন স্টুডেন্ট। তার মনে হচ্ছে অ্যাল খুব তাড়াতাড়ি কিরাকে ধরে ফেলবে। এই কথা শুনে বাড়িতে এসে লাইট ডেথ নোটের রুলসগুলো পড়তে শুরু করে। সে এমন একটা রুলস খুঁজছে যার মাধ্যমে মৃত্যুর সময় কন্ট্রোল করা যায়। এমন একটা রুলস সে পেয়েও যায়। নাম লেখার 40 সেকেন্ডের মধ্যে মৃত্যুর কারণ লেখা হলে পরবর্তী 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে মৃত্যুর সম্পূর্ণ ডিটেলস লিখতে হবে। ডিটেলসে যেই সময় লেখা হবে ভিকটিম সেই সময়ই মারা যাবে। এবার লাইট স্কুলে থাকাকালীন ক্রিমিনালরা হার্ট অ্যাটাক করে মারা যেতে শুরু করে। এতে পুলিশ ডিপার্টমেন্ট কনফিউজড হয়ে যায়। অ্যাল বলেছিল কিরা একজন স্টুডেন্ট, যা এখন ভুল প্রমাণ হচ্ছে। ঊর্ধ্বতন অফিসার বলে এরপর থেকে তারা অ্যালকে কিভাবে বিশ্বাস করতে পারবে।
তখন অ্যাল কল করে বলে সে দেখা করতে প্রস্তুত, তবে সে শুধুমাত্র চিপ ইয়াগামির সাথে দেখা করবে। এদিকে লাইট কিরা ওয়েবসাইটে একটা কমেন্ট দেখতে পায়, যেখানে একজন লিখেছে তার বাবা মার খুনি জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, কিরা যেন তাকে হত্যা করে। লাইট ডেথ নোট বের করে সেই খুনির নাম লিখে দেয়। এই খুনি হচ্ছে সেলিব্রিটি মিসা আমানের বাবা মার হত্যাকারী। জেল থেকে মুক্ত হওয়ার সাথে সাথেই নিশিদা নামে সেই ক্রিমিনালটা হার্ট অ্যাটাক করে মারা যায়। পরদিন নিউজে নিশিদার মারা যাওয়ার খবর শুনে মিসা অনেক খুশি হয়। কিরা শুধুমাত্র তার জন্য তার বাবা মার খুনিকে হত্যা করেছে ভেবে মিসা কিরাকে অ্যাডমায়ার করতে শুরু করে। এদিকে চিপ ইয়াগামি অ্যালের সাথে দেখা করতে আসে। অনেক সিকিউরিটি পার করে সেফটি মেনটেন করে চিপ অ্যালের কাছে আসে। তারা দুজন পরিচিত হয়। চিপ ইয়াগামি তার নাম বললে অ্যাল বলে সে যদি কিরা হতো তাহলে চিপ ইয়াগামি এতক্ষণে মারা যেত। চিপ ইয়াগামি বলে অ্যাল সন্দেহ করছে ডিপার্টমেন্টের কেউ তথ্য লিক করেছে, যা হয়তোবা সত্যি, কারণ তারা যেদিন বলেছিল অ্যাল একজন স্টুডেন্ট, কারণ স্কুল চলাকালীন কোনো খুন হয় না। এর পরের দিন থেকেই খুনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই ইনফরমেশন কে লিক করেছে সেটা খুঁজে বের করা সহজ হবে না। তখন অ্যাল কিরা ইনভেস্টিগেশন টিমে থাকা সকল অফিসার এবং তাদের ফ্যামিলি মেম্বারদের ডিটেলস দেখিয়ে বলে সে 100% শিওর এদের মধ্যে কেউ একজন কিরা। তাই সে টিমে থাকা সকল অফিসার এবং তাদের ফ্যামিলি মেম্বারদের উপর নজর রাখার জন্য একজন করে FBI এজেন্ট লাগিয়েছে। এদের মধ্যে একজন হচ্ছে চিপ ইয়াগামির ছেলে লাইট ইয়াগামি। এরপর লাইট বাইরে গেলে রিউক লাইটকে জানায় কিছু সময় ধরেই একটা লোক লাইটকে ফলো করে আসছে। লাইট সেই লোকটার দিকে তাকিয়ে বুঝতে পারে এটা একজন FBI এজেন্ট, অর্থাৎ অ্যাল কোনোভাবে তাকে সন্দেহ করে এজেন্ট লাগিয়েছে। সে যদিও একটা সাধারণ জীবন চেয়েছিল, কিন্তু এখন থেকে এটা একটা যুদ্ধ। এরপর লাইট তার বন্ধুর সাথে মিসা আমানের কনসার্ট দেখতে আসে। কামোডা বলে সে শুনেছে মিসার বাবা মার খুনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। মিসাও আজকে খুবই খুশি। মিসা বলে গতকালকে এমন কিছু একটা ঘটেছে যার কারণে সে অনেক খুশি। সে তার খুশির জন্য কিরাকে ধন্যবাদ জানায়। লাইট মনে মনে বলে ডেথ নোট পৃথিবীকে সুন্দর বানাতে পারবে, সে নিজে না পারলেও কিরা অবশ্যই পারবে। অন্যদিকে অ্যাল বলে কিরা একটা ডিমান্ড, সে যে করেই হোক কিরাকে ধরবেই। আর এসব দেখে সবচেয়ে বেশি খুশি হয় রিউক। পরদিন FBI এজেন্টকে পিছু করতে দেখে লাইট ভাবে সে তো মাছুদা থেকে জেনেছিল অ্যাল কিরাকে একজন স্টুডেন্ট হিসেবে সন্দেহ করেছিল, কিন্তু স্কুল টাইমে খুন করার মাধ্যমে সে প্রমাণ করেছে কিরা স্টুডেন্ট না। তাহলে অ্যাল তার পিছনে এজেন্ট কেন লাগিয়েছে? লাইট বুঝতে পারে অ্যাল এখন পুলিশ ডিপার্টমেন্টে থাকা অফিসারদের ফ্যামিলি মেম্বারদেরকে সন্দেহ করছে। অ্যাল বলে এটা নিশ্চিত অফিসারদের মধ্যে কেউ একজন ইনফরমেশন লিক করেছে। সে যাদের উপর এজেন্ট লাগিয়েছে তারা যদি সন্দেহজনক কিছু করে তাহলে তারা কিরাকে ধরে ফেলতে পারবে। চিপ ইয়াগামি বলে তার ছেলে লাইট কিরা হতে পারে না। অ্যাল লাইটকে কেন সন্দেহ করছে? অ্যাল বলে লাইট সন্দেহের তালিকায় সবার উপরে আছে। কিরা একজন স্টুডেন্ট, এটা সন্দেহ করার পর কিরা স্কুল টাইমেও খুন করতে শুরু করেছে, যার মাধ্যমে কিরা প্রমাণ করতে চেয়েছে সে স্টুডেন্ট না। এতে অ্যাল পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে কিরা একজন স্টুডেন্ট। কিরার ক্যারেক্টার দেখে মনে হচ্ছে সে লাইটের মতোই শান্ত স্বভাবের কেউ হবে। এই কেসে যারা যারা আছে সে সবাইকে সন্দেহ করছে। এদিকে রাতেও সেই FBI এজেন্ট লাইটের বাড়ির সামনে ঘোরাফেরা করছে। লাইট ভাবতে থাকে এখন তার কি করা উচিত। এজেন্ট যদি এভাবেই তার পিছে পড়ে থাকে তাহলে সে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। ডেথ নোট ব্যবহার করে এজেন্টকে মারতে হলে তাকে এজেন্টের নাম জানতে হবে। লাইট রিউকে জিজ্ঞেস করে ডেথ নোটের মাধ্যমে তো মৃত্যুর সময় এবং কিভাবে মৃত্যু হবে সেটা কন্ট্রোল করা যায়, তাহলে একজন মানুষকে মৃত্যুর আগে পর্যন্ত কত সময় কন্ট্রোল করা যাবে? রিউক বলে শিনিগামিরা শুধু নাম লিখেই হত্যা করে, কন্ট্রোল করা যায় কি যায় না সেই ব্যাপারে তার ধারণা নেই। শিওর হওয়ার জন্য লাইট কিছু ক্রিমিনালের নাম ডেথ নোটে লিখে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে। একজন ক্রিমিনাল হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার আগে দেয়ালে একটা আপেলের চিত্র আঁকে। অন্য একজন ক্রিমিনাল নিজের সেল থেকে পালিয়ে বাথরুমে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর তৃতীয় একজন সেলের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা যায়, তবে মারা যাওয়ার আগে সে আইফেল টাওয়ারের নাম নেয়। পরদিন স্কুলে রিউক জিজ্ঞেস করে লাইট এখন কি করতে চলেছে। লাইট বলে সে যেভাবে লিখেছিল সেভাবেই একজন ক্রিমিনাল মারা যাওয়ার আগে আপেলের চিত্র এঁকেছিল, আরেকজন সেল থেকে পালিয়ে বাথরুমে গিয়ে মারা গিয়েছিল। রিউক বলে তৃতীয় জনের ক্ষেত্রে তো কাজ হয়নি। লাইট লিখেছিল তৃতীয় জন আইফেল টাওয়ারে গিয়ে মারা যাবে, কিন্তু সে জেলের মধ্যেই মারা গেছে। লাইট বলে সে এটা ইচ্ছে করেই লিখেছিল। এতে সে বুঝতে পেরেছে যা ঘটা অসম্ভব, সেরকম কিছু লিখলে কাজ হয় না। এবার সে একজন ক্রিমিনালকে ব্যবহার করে তাকে ফলো করা সেই এজেন্টের নাম জেনে নিবে। এরপর সেই এজেন্টের মাধ্যমে অ্যালকে হত্যা করবে। নতুন করে ঘটা হত্যাকাণ্ডগুলো দেখে অ্যাল বলে তার মনে হচ্ছে কিরা ক্রিমিনালদেরকে ব্যবহার করে কিছু একটা টেস্ট করেছে। যারা তার কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে হয়তোবা সে তাদেরকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে।
তার মানে এলের পাশাপাশি ইনভেস্টিগেশন টিমে থাকা সব অফিসারের জীবন এখন রিস্কে আছে। এখন দেখার বিষয় হচ্ছে কিরা কিভাবে তাদেরকে হত্যা করার প্ল্যান করছে। ভিউক লাইটকে জিজ্ঞেস করে সে কেন এখনো তাকে ফলো করা সেই এজেন্টকে হত্যা করছে না। লাইট বলে এল ডিপার্টমেন্টের সব অফিসার এবং তাদের ফ্যামিলি মেম্বারদেরকে সন্দেহ করছে। যদি শুধুমাত্র তাকে ফলো করা এজেন্ট মারা যায় তাহলে এল কনফার্ম হয়ে যাবে সেই হচ্ছে কিরা, তাই তাকে বুঝে শুনে প্ল্যান করতে হবে। এরপর কিছুদিন লাইট স্বাভাবিকভাবেই কাটায়, স্কুলে যায়, রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে আর রাতে ফিরে এসে প্ল্যান করতে থাকে কিভাবে এজেন্টের নাম জানা যাবে। একদিন রাতে লাইটের বন্ধু লাইটকে কল করে মিসা আমানের কনসার্টে যাওয়ার জন্য বলে। লাইট বলে সে সিভিল সার্ভিসে যুক্ত হওয়ার জন্য ভালোভাবে পড়ালেখা করছে, তাই কনসার্টে যেতে পারবে না। এটা শুনে রিউক বলে মিসা অনেক ভালো একটা মেয়ে, তার মিসার জন্য দুঃখ হচ্ছে। লাইট জিজ্ঞেস করে মিসার জন্য দুঃখ হচ্ছে এই কথার মানে কি। রিউক নিজের মুখ চেপে ধরে বলে এটা সে ভুল করে বলে ফেলেছে, এটা বলা তার জন্য নিষিদ্ধ। লাইট দুইটা আপেলের লোভ দেখালে রিউক বলে শিনিগামীরা মানুষদের দিকে তাকালে তাদের নাম এবং আয়ু দেখতে পায়। ডেথ নোটের মাধ্যমে কারো মৃত্যু হলে সেই মানুষদের বাড়তি আয়ু শিনিগামীদের আয়ুতে যুক্ত হয়। যেমন 60 বছর আয়ুর একজন মানুষের নাম ডেথ নোটে লিখে দিলে সে যদি 40 বছরে মারা যায় তাহলে বাকি 20 বছর তার আয়ুতে যুক্ত হবে। এভাবে শিনিগামীরা হাজার হাজার বছর বেঁচে থাকে। সেদিন কনসার্টে সে মিসা আমানের আয়ু দেখেছে আর মাত্র 43 ঘন্টা পর মিসা আমানে মারা যাবে। লাইট মিসা আমানেকে অনেক পছন্দ করে। মিসা আমানে মারা যেতে চলেছে শুনে লাইট কষ্ট পায়। লাইট কষ্ট পেয়ে বলে পৃথিবীটা এত আনফেয়ার কেন, মিসা আমানে এটা ডিজার্ভ করে না। লাইটের চোখে পানি এসে যায়। পরদিন লাইট ঠিক করে সে মিসাকে বাঁচানোর চেষ্টা করবে। স্কুল শেষে লাইট রেস্টুরেন্টে কাজ করতে যায়। কিছুক্ষণ কাজ করে হঠাৎ করে কিছু একটা ভেবে লাইট ম্যানেজারের থেকে ছুটি নিয়ে নেয়। এফবিআই এজেন্টকে ফাঁকি দেওয়ার জন্য সে রেস্টুরেন্টের পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। অন্যদিকে চিফ ইয়াগামিকে কিরা টাস্কফোর্সের চিফ হিসেবে অ্যাসাইন করা হয়। এছাড়াও চিফ ইয়াগামির সাথে থাকা আরও 4 জন অফিসারকে এল তার টিমের সাথে যুক্ত করে নেয়। এলকে দেখে এক্সাইটেড হয়ে মাতসুদা এলকে নিজের নাম বলে হ্যান্ডশেক করতে চায়। চিফ বলে এখন থেকে কেউ তাদের নাম এবং আইডেন্টিটি কারোর সাথে শেয়ার করতে পারবে না। তবে এল তাদের সবার নাম বলে দেয়। তারা হচ্ছে কানজো মোগি, শোকো হিমোরা, সুইচি আইজাওয়া এবং টোটা মাতসুদা। তখনই লাইটকে ফলো করা এজেন্ট এলকে কল করে জানায় লাইট পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। কোথায় গেছে এটা তার জানা নেই। এল চিফ ইয়াগামিকে বলে লাইট এজেন্টকে ফাঁকি দিয়েছে। এদিকে লাইট মিসা আমানের কাছে গিয়ে বলে সামনে মিসার বিপদ আসছে, সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। আগামীকাল সন্ধ্যা 7টায় তার সাথে ভয়ানক কিছু ঘটবে। তবে গার্ডদের জন্য লাইট মিসার সাথে কথা বলতে পারে না। মিসা গাড়ি নিয়ে চলে যায়। সেখান থেকে গিয়ে লাইট একা একা ভাবতে থাকে এখন সে কি করবে। তখন মিসার সিকিউরিটি গার্ড এসে বলে লাইট তখন মিসার বিপদের কথা বলেছিল, মিসার কি বিপদ হতে যাচ্ছে আর সেই বা কিভাবে জানলো। লাইট বলে সে একজন জ্যোতিষীর কাছ থেকে জেনেছে আগামীকাল সন্ধ্যায় মিসাকে কেউ একজন হত্যা করবে। এটা শুনে গার্ড বলে কিছুদিন ধরেই একজন ফটোগ্রাফার মিসার পিছু করছে, হতে পারে সেই মিসাকে হত্যা করবে। লাইট তার থেকে সব ডিটেলস নিয়ে নেয়। এরপর বাড়িতে ফিরে আসলে লাইট তার বাবাকে দেখতে পায়। চিফ ইয়াগামি জিজ্ঞেস করে লাইট আজকে কোথায় ছিল। লাইট বলে স্কুল শেষে সে পার্ট টাইম জবে গিয়েছিল। হঠাৎ করে তার বন্ধু কল করায় সে ছুটি নিয়ে তার বন্ধুর বাসায় গিয়ে পড়ালেখা করেছে আর একসাথে ডিনার করেছে। এরপর লাইট তার রুমে চলে যায়। লাইট রুমে এসে দেখতে পায় রিওক গান চালিয়ে উড়াধুরা ডান্স দিচ্ছে। টিভি বন্ধ করে লাইট বলে এল জেনে গেছে, সে রেস্টুরেন্ট থেকে ছুটি নিয়ে বের হয়েছিল। এল এখন তার উপর বেশি সন্দেহ করবে। রিওক তাকে ঝামেলায় ফেলার জন্য ইচ্ছা করেই মিসার মারা যাওয়ার কথা জানিয়েছে। রিওক হাসতে হাসতে বলে মানুষটা অনেক ইন্টারেস্টিং, কারণ তারা নিজেদের ফিলিংসের উপর কন্ট্রোল রাখতে পারে না। লাইট বলে আর কিছু করার আগেই তাকে এজেন্টের নাম জানতে হবে, একই সাথে মিসাকেও সে বাঁচাবে। এরপর লাইট ডাটাবেস থেকে একজন ক্রিমিনালের নাম নিয়ে ডেথ নোটে কিছু একটা লিখতে শুরু করে। এরপর আমরা এলের সাকসেসর নেয়ারকে দেখতে পাই। নেয়ার এলকে বলে যদি সবাই হার্ট অ্যাটাক করে মারা যায় তাহলে নিশ্চয়ই কোনো শিনিগামী তাদের আত্মা নিয়ে গেছে। এল বলে যদি শিনিগামী নামের কিছু থেকে থাকে তাহলে সে তাদের সাথে দেখা করতে চায়। এখানে আমরা নেয়ারের সাথে ম্যালো নামের একটা দল দেখতে পাই। অদ্ভুতভাবে ম্যালো আর নেয়ার একে অপরের সাথে কথা বলছে। ম্যালো নেয়ারকে বলে সে নিজেকে এলের চাইতেও বুদ্ধিমান ভাবে। আসলে এটা সত্যি না। নেয়ার বলে সে কখনোই এমনটা ভাবেনি। পরদিন প্ল্যান মতো লাইট একটা বাসে উঠে যায়। এফবিআই এজেন্টও তাকে ফলো করতে করতে লাইটের পিছনের সিটে এসে বসে। তখনই একটা ক্রিমিনাল বাসে উঠে গান নিয়ে বাস হাইজ্যাক করে। এতে বাসে থাকা সবাই ভয় পেয়ে যায়। সে বাস মালিককে কল করে মুক্তিপণ দাবি করে। লাইট তার পাশের সিটের একজনকে বলে তারা একসাথে অ্যাটাক করলে ক্রিমিনালটাকে জব্দ করতে পারবে।
তখন সেই FBI এজেন্ট বলে এটা বোকামি হবে, এতে ডেঞ্জারাস কিছু ঘটতে পারে। লাইট বলে মনে হচ্ছে এই লোকটাও সেই রবারের সাথেই যুক্ত। লাইট তার পরিচয় জানতে চায়, তখনও সেই এজেন্ট তার আসল পরিচয় না দিয়ে বলে সে একজন বিজনেসম্যান। তাদেরকে কথা বলতে দেখে ক্রিমিনালটা তাদের কাছে এসে লাইটের ব্যাগটা কেড়ে নেয়। সে লাইটকে সবার কাছে থাকা ব্যাগ সহ পকেটে থাকা সবকিছু বের করে নিতে বলে। লাইট এজেন্টের ব্যাগ নিয়ে নেয়। ব্যাগে সে এজেন্ট আর তার ওয়াইফের একটা ছবি দেখতে পায়, তবে নাম জানার মতো কিছুই খুঁজে পায় না। এরপর লাইট ক্রিমিনালটার কথা মতো এজেন্টকে পকেটে যা আছে সেটাও দিয়ে দিতে বলে। তখন এজেন্ট তার পকেট থেকে FBI ব্যাজটা বের করে দেখায়। ফাইনালি লাইট তার নামটা দেখতে পায়, তার নাম হচ্ছে রে পিনবার। এর পরপরই ক্রিমিনালটার সাথে এজেন্ট রে পিনবারের হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে রে ক্রিমিনালটার গান পয়েন্টে চলে আসে, তবে হঠাৎ করে কিছু একটা হয়। সেই ক্রিমিনালটা রেকে গুলি না করে নিজের পেটে গুলি চালিয়ে দেয়। আসলে লাইট ঠিক এই ঘটনাগুলি ডেথ নোটে লিখেছিল। এখানে যা যা ঘটেছে সম্পূর্ণটাই লাইটের প্ল্যান মতো হয়েছে। এভাবেই সে এজেন্ট রে পিনবারের নাম জানতে পেরেছে। এরপর লাইট ডেথ নোটে রে পিনবারের নাম লিখে দেয়, মৃত্যুর কারণের সাথে আরও কিছু ডিটেলস লিখে দেয়। রে পিনবার জুলাই 7 তারিখে হার্ট অ্যাটাক করে মারা যাবে। মারা যাওয়ার আগে সে অ্যালের কাছে গিয়ে বাসের ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বলবে। এরপর সে অ্যালকে বলবে সে এই ডেঞ্জারাস কেস থেকে মুক্তি চায়। তাদের মধ্যে তর্ক লেগে যাবে। এক পর্যায়ে এজেন্ট রে তার পিস্তল বের করে গুলি করে অ্যালকেই হত্যা করে ফেলবে। লেখা অনুযায়ী রে পিনবার অ্যালের কাছে আসে। অ্যাল জিজ্ঞেস করে তার কি হয়েছে। রে বলে সে একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। এরপর রে তার পিস্তল বের করে। এদিকে লাইট দ্রুত মিসা আমানেকে বাঁচাতে চলে আসে। এসে দেখতে পায় মিসা এই লোকেশনে নেই। লাইট মিসার সিকিউরিটি গার্ডকে কল করে জিজ্ঞেস করে মিসা কোথায় আছে। গার্ড বলে সে এতদিন ধরে মিসাকে রক্ষা করে আসছে, এবারও সে নিজেই মিসাকে রক্ষা করবে। মিসা শুধুই তার। এই কথা শুনে লাইট বুঝতে পারে মূলত এই গার্ডের কারণেই মিসা আমানে মারা যাবে। সন্ধ্যার দিকে মিসা বাসায় ফিরে আসে। তখন গার্ড মিসাকে আটকে বলে একটা লোক এসে বলেছিল আজকে মিসা মারা যাবে, কিন্তু সে লোকটাকে ধোকা দিয়ে তাকে বাঁচিয়েছে, তার আর কোনো ভয় নেই। এরপর সে মিসার সাথে জোরাজোরি করতে শুরু করে। ভয় পেয়ে মিসা তাকে একটা থাপ্পড় মারে। এতে রেগে গিয়ে গার্ড মিসাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। তার মানে কি মিসা এখানেই মারা গেছে? তবে এর কিছু সময় পর মিসা সেন্স ফিরে আসে। সে দেখতে পায় সেই গার্ড সেখানেই মরে পড়ে আছে। আর পাশে সে একটা লাল নোটবুক দেখতে পায়। একটা সাদা পালক এসে নোটবুকটার উপরে পড়ে। এরপর মিসার সামনে একটা সাদা সিনিগামি আসে। সে মিসাকে তার পরিচয় দেয়, তার নাম হচ্ছে র্যাম। এদিকে লাইটের কাছে একটা কল আসে। রিসিভ করলে অ্যাল বলে আজকে লাইটের একটা খারাপ দিন গেছে। সে জানতে পেরেছে লাইট একটা বাস হাইজ্যাকিং এর সম্মুখীন হয়েছিল। অ্যাল বেঁচে আছে শুনে তো লাইট পুরো হতভম্ব হয়ে যায়। ডেথ নোটের লেখা অনুযায়ী অ্যাল এবং রে দুইজনেরই এতক্ষণে মারা যাওয়ার কথা। অ্যাল বলে সে জানতে পেরেছে রে আর লাইট একই বাসে ছিল, কিন্তু লাইট যেটা জানে না সেটা হচ্ছে রে পিনবার আসলে একটা নকল নাম। আমরা দেখতে পাই অ্যাল এবং রে দুইজনই বেঁচে আছে। অ্যাল আরও বলে সে এবার পুরোপুরি শিওর হয়ে গেছে যে লাইট ইয়াগামি হচ্ছে কিরা। এখানেই ডেথ নোট পার্ট 1 শেষ হয়। পার্ট 2 এর জন্য মাত্র 1000 লাইকের টার্গেট রাখছি। তোমরা যত দ্রুত 1000 লাইক পূরণ করে দিবে আমি তত দ্রুত পরের পার্ট নিয়ে আসতে পারবো। আশা করি তোমরা খুব দ্রুত 1000 লাইক পূরণ করে দিবে। সো এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।